যাকে মানুষ প্রতিদিন দেখত কিন্তু কখনো অনুভব করত না, যাকে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখেও সকলে নজর ঘুরিয়ে নিত। আজ তার সামনেই কোটি টাকার মালকিন দাঁড়িয়েছিল, আর সেই মুহূর্তটা যেন থমকে গেল। কোনো শোরগোল নেই, কোনো হাততালি নেই, শুধু এক নিস্তব্ধতা যা মানুষের আসল দাম বুঝিয়ে দিচ্ছিল। এই গল্প টাকার নয়, এই গল্প ক্ষমতার নয়, এই গল্প সেই নজরের যা দেরিতে হলেও ঠিক জায়গায় গিয়ে থেমেছে। যদি আপনি কখনো নিজেকে অবহেলিত অনুভব করে থাকেন, যদি আপনি কখনো ভেবে থাকেন যে আপনার উপস্থিতি কারো কাছে কোনো গুরুত্ব রাখে না, তবে এই গল্প আপনার হৃদয়কে সরাসরি ছুঁয়ে যাবে। ভিডিও শুরু হওয়ার আগে এক মুহূর্তের জন্য থামুন। কমেন্টে অবশ্যই লিখুন আপনি এই সময় কোথায় আছেন, আর আমাদের এই গল্প দেখার সময় কি করছেন। আপনার প্রতিটি মন্তব্য আমাদের কাছে খুব মূল্যবান। আর যদি আপনি মানবিকতা, সমাজ এবং জীবনের সত্য গল্প পছন্দ করেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে এমন হৃদয়স্পর্শী গল্প আপনার কাছে পৌঁছাতে থাকে। এবার দেরি না করে আসুন শুরু করি সেই গল্প যা এক অলক্ষিত মানুষকে সবার সামনে এনে দাঁড় করিয়ে দিল। সকালের প্রথম ট্রেন যখন বারাণসী জংশনে বাঁশি বাজাত, তখন বেশিরভাগ মানুষ নিজের গন্তব্যের দিকে দৌড়াত। কারো অফিসের তাড়া ছিল, কারো বাড়ি ফেরার অস্থিরতা। কিন্তু সেই শোরগোলের মাঝে প্ল্যাটফর্মের এক কোণে এমন এক মানুষও দাঁড়িয়ে থাকত যার গন্তব্য কেউ জানতে চাইত না। তার নাম ছিল রাঘব মিশ্র। রাঘব সেই সব মানুষদের মধ্যে একজন ছিল যাদের মানুষ দেখে তো বটে, কিন্তু দেখাটা জরুরি মনে করে না। বয়স ২৫-২৬ বছর হবে, কিন্তু চোখে এমন ক্লান্তি ছিল যা বছরের পর বছরের উপেক্ষা থেকে জন্ম নেয়। ছোটবেলা থেকেই সে শিখেছিল যে এই দুনিয়ায় সবচেয়ে বেশি নীরবতা গরিব মানুষের ভাগ্যেই জোটে। মা কবে চলে গিয়েছেন তার ঠিকঠাক মনেও নেই, বাবার মুখ তো কোনোদিন দেখেইনি। জীবন তাকে নামের আগে একাকিত্ব দিয়ে দিয়েছিল। স্টেশনের পেছনে প্লাস্টিক আর ছেঁড়া ত্রিপুল দিয়ে তৈরি এক ছোট কুঁড়ে ঘর ছিল, যাকে মানুষ বস্তি বলত। সেখানেই রাঘবের ঘর ছিল। বর্ষায় ছাদ চুঁইয়ে জল পড়ত, শীতকালে ঠান্ডা হাওয়া হাড় পর্যন্ত কাঁপিয়ে দিত, আর গরমকালে শ্বাস নেওয়া কঠিন হয়ে যেত। কিন্তু তবুও প্রতি রাতে সেই জায়গাটুকুই তাকে আশ্রয় দিত। সারা দিন সে স্টেশনে ছোটখাটো কাজ করত। কারো ভারী ব্যাগ তুলে দিল, কোনো বৃদ্ধা মহিলাকে জল এনে দিল, কোনো দোকানে ঝাড়ু দিয়ে দিল। বিনিময়ে যা মিলত সেটাই ছিল তার রোজগার। অনেক সময় কিছুই জুটত না, তখন সে খালি পেটে শুয়ে পড়ত, কিন্তু অভিযোগ কখনো করত না। হয়তো তার অভিযোগ করার অভ্যাসই ছিল না। সবচেয়ে বেশি কষ্ট তার দারিদ্র্য থেকে হতো না, কষ্ট এই কারণে হতো যে মানুষ তাকে মানুষের মতো দেখত না। সরে যা নোংরা, এই শব্দগুলো সে এতবার শুনেছিল যে এখন সেগুলো কানে নয়, সরাসরি হৃদয়ে গিয়ে বিঁধত। তবুও রাঘবের ভেতরে এক ছোট প্রদীপ জ্বলে থাকত, এক আশা, এক ভরসা যে হয়তো কোনোদিন কেউ তাকে দেখবে, সত্যিই দেখবে। আর এই আশায় তাকে প্রতি সকালে আবার সেই প্ল্যাটফর্মে এনে দাঁড় করিয়ে দিত। রাঘবের জীবন প্ল্যাটফর্মের সাথেই চলত, যেন তার শ্বাস প্রশ্বাসও ট্রেনের আওয়াজের উপর টিকেছিল। সকালে চোখ খুললেই লোহার চাকার খড়খড়ানি শোনা যেত, আর রাতে সেই আওয়াজই তাকে ঘুমে নিয়ে যেত। এই শব্দ তার কাছে গোলমাল ছিল না, বরং এক অভ্যাসে পরিণত হয়েছিল। অভ্যাস ধীরে ধীরে মানুষের ভাগ্য হয়ে যায়, আর রাঘবের ভাগ্য এই স্টেশনের ভিড়েই কোথাও হারিয়ে গিয়েছিল। মানুষ তাকে দেখত, কিন্তু থমকে দাঁড়িয়ে নয়। কেউ তার নাম জানতে চাইত না, কেউ তার গল্প শুনতে চাইত না। সে কেবল এক উপস্থিতি ছিল, যাকে সবাই জানত কিন্তু কেউ চিনত না। কখনো কখনো তার মনে হতো যেন সে মানুষ নয়, বরং স্টেশনের কোনো পুরনো থাম, যা প্রতিদিন ওখানেই দাঁড়িয়ে থাকে আর সবার কাছে অদৃশ্য হয়ে থাকে। তার ভেতরে এক ভয় ছিল, যা বছরের পর বছর চুপচাপ বড় হচ্ছিল। এই ভয় সে কাউকে কোনোদিন বলেনি। অনেক আগে, যখন সে নিজে ছোট ছিল, সে নিজের চোখের সামনে এক ছেলেকে ট্রেনে কাটা পড়তে দেখেছিল। সেই ছেলেটি যে তারই মতো প্ল্যাটফর্মে ঘুমোতো, যার আপন বলতেও কেউ ছিল না। সেদিন ভিড় অনেক ছিল, চিৎকার অনেক ছিল, কিন্তু সাহায্যের জন্য কেউ এগিয়ে এলো না। ট্রেন এলো, এক মুহূর্তে সব শেষ হয়ে গেল, আর রাঘবের ভেতরে কিছু একটা চিরতরের জন্য ভেঙে গেল। সেই দিনের পর থেকে দ্রুত ধেয়ে আসা ট্রেনগুলো তাকে মৃত্যুর কথা মনে করিয়ে দিত। সে প্ল্যাটফর্মের ধারে দাঁড়াতে ভয় পেত। কিন্তু পেটের খিদে
ভয় বোঝে না, আর বাধ্য হওয়া সব ভয়ের চেয়ে বড় হয়। দারিদ্র্য তাকে অনেক কিছু শিখিয়েছিল, কিন্তু সবচেয়ে বেশি শিখিয়েছিল চুপ থাকা। অপমানের সামনে চুপ, অবহেলার সামনে চুপ। যখন মানুষ তাকে ধাক্কা দিত, সে পাল্টে তাকাত না। যখন তাকে সরে যেতে বলতো, সে বিনা তর্কে সরে যেত। তার মনে হতো হয়তো এটাই তার জায়গা। তবুও সে কখনো চুরি করেনি, কখনো ভিক্ষা চায়নি। এটাই ছিল তার শেষ জেদ, বা হয়তো তার শেষ পরিচয়। অনেক সময় পুরো দিন না খেয়ে কেটে যেত। তখন সে প্ল্যাটফর্মে পড়ে থাকা বেঁচে যাওয়া খাবার তুলে নিত, অথবা শুধু জল খেয়ে শুয়ে পড়ত। পেট খালি থাকত, কিন্তু মাথা নিচু থাকত না। রাতের সময় স্টেশন কিছুটা শান্ত হতো। তখন তার মন সবচেয়ে বেশি ভারী হয়ে যেত। চারপাশে মানুষ নিজের পরিবারের সাথে কথা বলত। কোনো মা তার সন্তানকে কোলে নিয়ে ঘুম পাড়াত। কোনো স্বামী নিজের স্ত্রীর সাথে ফোনে হাসাহাসি করত। আর রাঘব শুধু চেয়ে থাকত। তার কাছে স্মৃতির নামেও কিছু সম্পূর্ণ ছিল না। না কোনো কণ্ঠস্বর যা তাকে নাম ধরে ডাকবে, না কোনো অপেক্ষা যা তার জন্য করা হবে। এই শান্ত রাতগুলোতেই সে পড়া শুরু করেছিল। মানুষ খবরের কাগজ পড়ে ফেলে দিত, আর রাঘব সেগুলো কুড়িয়ে নিত। সব শব্দ বুঝতে পারত না, কিন্তু অক্ষরগুলোর দিকে তাকিয়ে থাকা তাকে শান্তি দিত। সে আঙুল দিয়ে শব্দ মেলাত, ধীরে ধীরে বিড়বিড় করত, আর ভাবত যে কখনো কি এই অক্ষরগুলো তার জীবন বদলে দিতে পারবে। তার মনে হতো হয়তো পড়াশোনাই সেই পথ যা তাকে এই ভিড় থেকে বাইরে বের করে আনতে পারে, যেখানে মানুষকে তার সামর্থ্য দিয়ে নয়, বরং তার মন দিয়ে চেনা যায়। প্রতি সকালে সে আবার সেই প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াত। সেই ক্লান্ত হাঁটা, সেই নিচু করা দৃষ্টি। কিন্তু সেই ভিড়ের মধ্যে এক মুখ এমনও ছিল যা তাকে কিছু মুহূর্তের জন্য স্বস্তি দিত। প্ল্যাটফর্ম নম্বর ৩ দিয়ে যাতায়াত করা এক মেয়ে। সাধারণ পোশাক, কাঁধে ব্যাগ, মুখে এক অদ্ভুত শান্তি। রাঘব জানত না সে কে, কোথায় যায়, কি করে। সে শুধু এটুকুই জানত যে তাকে দেখে হৃদয়ের বোঝা কিছুটা হালকা হয়ে যায়, যেন এই শোরগোল ভরা দুনিয়ায় কোথাও না কোথাও শান্তি এখনও বেঁচে আছে। সে দূর থেকেই দেখত, কাছে যাওয়ার সাহস করত না। তার মনে হতো, আমি কে তার সাথে কথা বলার মতো? আমি তো সেই যার দিকে তাকিয়ে মানুষ রাস্তা বদলে নেয়। রাঘব জানত না যে খুব শীঘ্রই সেই প্ল্যাটফর্ম, সেই ভয় আর সেই নীরবতাই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে উঠতে চলেছে। রাঘবের জন্য পড়া এখন আর শুধু অভ্যাস ছিল না, বরং তা এক ধরনের অবলম্বন হয়ে উঠেছিল। যখন স্টেশনের ভিড় তাকে ভেতর থেকে ভেঙে দিত, যখন সারা দিনের নীরবতার হৃদয়ে বোঝা হয়ে উঠত, তখন সেই পুরনো খবরের কাগজই তার হাতে চলে আসত। ছেঁড়া পাতা, ঝাপসা কালি, অসম্পূর্ণ খবর। কিন্তু সেই অক্ষরগুলোতে সে নিজের জীবনের বাইরে উকি দেওয়ার এক পথ দেখতে পেত। সে শব্দগুলোকে আঙুল দিয়ে জুড়ত, ধীরে ধীরে পড়ার চেষ্টা করত, আর অনেক সময় নিজেই সেগুলোর মানে বানিয়ে নিত। সে এটা জানত না যে সে ঠিক পড়ছে নাকি ভুল, কিন্তু সে এটুকুই অনুভব করত যে সে এক জায়গায় থমকে নেই। সে ভেতর ভেতর এগিয়ে চলেছে, যদিও তা কারোর চোখে পড়ত না। সারাদিন সে কাজে ডুবে থাকত, কারোর মাল তুলে দিত, কাউকে পথ বলে দিত, কোনো দোকানের সামনে ঝাড়ু দিয়ে দিত। কিন্তু সকালের এক সময় এমন আসত যখন তার নজর আপনিই প্ল্যাটফর্ম নম্বর ৩-এর দিকে চলে যেত। প্রায় প্রতিদিন একই সময়ে সেই মেয়েটি ওখান দিয়ে পার হতো। সাধারণ পোশাক, কাঁধে ব্যাগ, আর মুখে এমন এক শান্তি যা এই ছুটন্ত পৃথিবীতে খুব কমই দেখা যায়। রাঘব জানত না যে সে কেন তাকে দেখে। না তার মধ্যে কোনো আশা ছিল, না কোনো স্বপ্ন। শুধু এটুকুই যে তাকে দেখে মন কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যেত। সে কখনো কাছে যায়নি, কখনো ডাকেনি। তার মনে হতো কিছু দূরত্বই তার সীমা, আর সেই দূরত্বেই সে শান্তি পেত। এই দিনগুলোতে স্টেশনের পরিবেশ কিছুটা বদলে গিয়েছিল। বর্ষার ঋতু ছিল, মাটি পিচ্ছিল থাকত, প্ল্যাটফর্মে জল জমে থাকত, আর ভিড় আগের চেয়ে বেশি অস্থির দেখাত। ট্রেনগুলো ঘন ঘন আসত ও যেত, থামার সময় কমে যাচ্ছিল। রাঘব এইসব অনুভব করত, কারণ সে জীবনকে বিপদের খুব কাছ থেকে দেখেছিল। প্রতিটি তীব্র সিটি আর আসা ট্রেন তার ভেতরে পুরনো ভয়কে জাগিয়ে দিত। তার কয়েক বছর আগের সেই দিনটি মনে পড়ে যেত, যখন সে নিজের চোখের সামনে এক ছেলেকে ট্রেনে কাটা পড়তে দেখেছিল। সেই ছেলেটি যে তার মতো প্ল্যাটফর্মে ঘুমাত, যার কোনো পরিচয় ছিল না। সেদিনও মানুষ অনেক ছিল, আওয়াজ অনেক ছিল, কিন্তু এগিয়ে কেউ আসেনি। সেই স্মৃতি রাঘবের ভেতরে এমন এক ক্ষত রেখে গিয়েছিল যা আজ পর্যন্ত ভরেনি।
এক সকালে সে দেখল এক বৃদ্ধ মানুষ প্ল্যাটফর্মের ধারে দাঁড়িয়েছিলেন। তার হাত কাঁপছিল আর পা যেন মাটিতে স্থির হতে পারছিল না। রাঘব তাকে দেখল। এক মুহূর্তের জন্য পা বাড়ানোর ইচ্ছেও হল, কিন্তু পরক্ষণেই সে থেমে গেল। বুক দুরু দুরু করতে লাগল। ভেতর থেকে এক আওয়াজ এলো, প্রত্যেককে বাঁচানো তোমার সাধ্যের বাইরে। সে চুপচাপ পিছিয়ে গেল। সেদিন সন্ধ্যা পর্যন্ত তার মন অস্থির রইল। রাতে খবরের কাগজ হাতে ছিল, কিন্তু শব্দগুলো চোখের সামনে স্থির হচ্ছিল না। বাইরে বৃষ্টি হচ্ছিল, আর প্রতিটি ট্রেনের আওয়াজ তার ভেতরে ভয়ের মতো প্রবেশ করছিল। তার এমন মনে হচ্ছিল যেন কিছু একটা ঘটতে চলেছে, এমন কিছু যা সে আটকাতে পারবে না। পরের সকালে যখন সে স্টেশনে পৌঁছাল, তখন বাতাসে এক অদ্ভুত আতঙ্ক ছিল। মানুষ তাড়াহুড়ো করছিল, চিৎকার অনেক বেশি ছিল, আর প্ল্যাটফর্ম আগের চেয়ে অনেক বেশি ভর্তি ছিল। রাঘব নিজের ভেতরে এক টান অনুভব করল, যেন তার মন তাকে কোনো একটা কিছুর জন্য প্রস্তুত করছে। সে আনমনে প্ল্যাটফর্ম নম্বর 3-এর দিকে তাকাল। সেই মেয়েটি ওখানেই ছিল। এবার তার চলাফেরাতেও হালকা অস্থিরতা ছিল। রাঘব জানত না যে কিছুক্ষণের মধ্যেই তাকে নিজের সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হতে হবে, আর এটাই সেই ভয় হবে যা তাকে এমন কাজ করতে বাধ্য করবে যার সে কখনো কল্পনাও করেনি। সকালে বাতাসে আর্দ্রতা ছিল, আর বৃষ্টিও পুরোপুরি থামেনি। প্ল্যাটফর্ম ভেজা ছিল, মানুষ দ্রুত হাঁটছিল। কেউ পিছলে যাওয়া থেকে বাঁচছিল, তো কেউ ট্রেন ধরার তাড়াহুড়োয় এদিক ওদিক দেখছিল। রাঘব প্রতিদিনের মতো সেই একই জায়গায় দাঁড়িয়েছিল, কিন্তু আজ তার বুক অস্বাভাবিকভাবে কাঁপছিল। সে পরিষ্কার অনুভব করছিল যে স্টেশনের এই দিনটি বাকি দিনগুলোর মতো নয়। ট্রেনের শব্দ অনেক বেশি তীব্র মনে হচ্ছিল। সিটি যেন শরীরের ভেতরে বিঁধছিল, যেন প্রতিটি আওয়াজ কোনো আসন্ন বিপদের সংকেত দিচ্ছিল। তার নজর অজান্তেই প্ল্যাটফর্ম নম্বর 3-এর দিকে চলে গেল। সেই মেয়েটি ওখানেই ছিল। আজ তার মুখে প্রতিদিনের মতো শান্তি ছিল না। চলাফেরায় তাড়াহুড়ো ছিল, আর চোখে অস্থিরতা পরিষ্কার দেখা যাচ্ছিল। সে বারবার এদিক ওদিক দেখছিল, যেন কোনো বিষয় নিয়ে আশঙ্কিত ছিল। রাঘব প্রথমবার অনুভব করল যে ভিড়ের মাঝে দাঁড়িয়ে থেকেও কোনো মানুষ কতটা একা হতে পারে। হয়তো সেই কারণেই তার দৃষ্টি মেয়েটির ওপর আটকে গেল, কারণ সেই একাকিত্বকে সে খুব ভালোভাবে চিনত। তখনই তার নজর সামনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ মানুষের ওপর পড়ল। সেই মানুষটি যাকে সে একদিন আগেও প্ল্যাটফর্মের ধারে অস্বস্তিতে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। আজ তার হাত বেশি কাঁপছিল, পা যেন মাটিতে স্থির হতে পারছিল না। ভিড় তাকে হালকা হালকা ধাক্কা দিচ্ছিল, কিন্তু কেউ থেমে দেখার মতো ছিল না। রাঘবের ভেতরে কিছু একটা জাগার দিয়ে উঠল। তার শ্বাস দ্রুত হয়ে গেল। পুরনো স্মৃতি হঠাৎ জেগে উঠল। সেই একই দৃশ্য, সেই একই ভয়, সেই মুহূর্ত যখন বহু বছর আগে এক ছেলে ট্রেনের সামনে পড়ে গিয়েছিল আর কেউ এগিয়ে আসেনি। এক মুহূর্তের জন্য রাঘব নিজেকে থামিয়ে নিল। তার ভেতরের আওয়াজ বলছিল, পিছিয়ে যাও, তুমি এইসব করতে পারবে না। প্ল্যাটফর্মের মেঝে পিচ্ছিল ছিল। ট্রেনের আওয়াজ তীব্র হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধ মানুষটির পা পিছলে গেল। তিনি ভারসাম্য হারিয়ে ফেললেন এবং প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে গেলেন। পরখড়ে স্টেশনে হুড়োহুড়ি পড়ে গেল। মানুষ চিৎকার করতে লাগল, কেউ পিছিয়ে গেল, কেউ মোবাইল বের করতে লাগল। ট্রেন খুব কাছে ছিল, আর তার গতি কম ছিল না। রাঘব এবার আর কিছু ভাবল না, না নিজের ভয়ের কথা, না নিজের জীবনের কথা। তার শরীর আপনিই এগিয়ে গেল। সে ভিড় ছিঁড়ে দৌড় লাগাল। কেউ তাকে আটকানোর চেষ্টা তোয়ানো, কেউ চিৎকার করে বলল যে যেও না, কিন্তু সে থামল না। তার ভেতরে বছরের পর বছর জমে থাকা ভয় সেই এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। লাইনের কাছে পৌঁছাতেই সে বৃদ্ধ মানুষটির হাত ধরল। হাত ঠান্ডা ছিল, কাঁপছিল। ট্রেনের হাওয়া মুখে খুব জোরে লাগল। রাঘব পুরো শক্তি প্রয়োগ করল। পা পিছলে যাচ্ছিল, হাত কাঁপছিল, কিন্তু সে হাত ছাড়ল না। এক শেষ হ্যাচকা টানে সে বৃদ্ধ মানুষটিকে ওপরের দিকে তুলে নিল। ঠিক সেই মুহূর্তে ট্রেন সিটি বাজাতে বাজাতে মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব দিয়ে বেরিয়ে গেল। স্টেশনে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর হট্টগোল উঠল। মানুষ চিৎকার করতে লাগল, কেউ কেউ হাততালি দিল, কিন্তু রাঘব ওখানেই দাঁড়িয়ে রইল। তার হাত তখনও কাঁপছিল, বুক ধড়ফড় করছিল। সে মাথা তুলে দেখল সেই মেয়েটি তার দিকে তাকিয়ে আছে। এবার তার চোখে ভয় ছিল না, সেখানে ছিল কেবল কৃতজ্ঞতা, সম্মান আর সেই অনুভূতি যা রাঘব নিজের পুরো জীবনে কখনো অনুভব করেনি। প্রথমবার কেউ তাকে শুধু দেখেনি, বরং বুঝেছিল। ট্রেন বেরিয়ে যাওয়ার পরেও স্টেশনের বাতাস কিছুক্ষণ কাঁপতে লাগল, যেন যা কিছু এখন ঘটেছে তাই এই জায়গার দেওয়ালে
রেল লাইনে আর মানুষের শ্বাসে নথিভুক্ত হয়ে যাচ্ছে। কিছু মুহূর্ত আগে পর্যন্ত যে ভিড় পিছিয়ে যাচ্ছিল, এখন সেই মানুষরাই ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। কেউ বৃদ্ধ মানুষটিকে সাহায্য করল, কেউ জল এনে তার ঠোঁটে ছোঁয়াল, আর অনেকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রাঘবকে দেখতে লাগল। সেই রাঘব যাকে প্রতিদিন এখান দিয়ে যেতে দেখে মানুষ নজর না তুলে চলে যেত, আজ সেই মানুষের উপরেই সবার চোখ আটকে গেল। বৃদ্ধ মানুষটিকে প্ল্যাটফর্মে বসানো হল। তার শরীর কাঁপছিল, শ্বাস তখনও দ্রুত চলছিল, কিন্তু তিনি জীবিত ছিলেন। তিনি জলভরা চোখে রাঘবের দিকে তাকালেন আর তার হাত ধরে ফেললেন। তার ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বের হতে পারল না। সেই স্পর্শে ভয়ও ছিল, ধন্যবাদও ছিল, আর সেই স্বস্তিও ছিল যা মৃত্যুকে খুব কাছ থেকে দেখলে পাওয়া যায়। রাঘব ধীরে ধীরে হাত ছাড়ানোর চেষ্টা করল। তার এইসব অদ্ভুত লাগছিল। কারোর এভাবে তাকে ছোঁয়া, এইভাবে দেখা তার কাছে নতুন ছিল। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষ নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে শুরু করল। কেউ বলছিল, যদি এই ছেলেটি না থাকত তবে আজ খুব বড় দুর্ঘটনা ঘটে যেত। কেউ মাথা নিচু করে দাঁড়িয়েছিল, যেন নিজের নীরবতায় লজ্জিত। কিছুক্ষণ আগে পর্যন্ত যাদের হাতে মোবাইল ছিল, এখন তার নিচে নামানো। হাততালিও বাজল, কিন্তু সেই শব্দ রাঘব পর্যন্ত ঠিকমতো পৌঁছালই না। তার কানে তখনও ট্রেনের প্রতিধ্বনি বাজছিল। হৃৎস্পন্দন দ্রুত ছিল, আর হাতে এক হালকা কম্পন ছিল যা থামার নাম নিচ্ছিল না। রাঘব চুপচাপ এক কদম পিছিয়ে গেল আর ভিড় থেকে আলাদা হয়ে প্ল্যাটফর্মের এক কোণে গিয়ে দাঁড়াল। তার জামা কাপড় বৃষ্টিতে ভেজা ছিল, শরীর ক্লান্ত ছিল, কিন্তু মন তার চেয়েও অনেক বেশি ভারী। তার মনে হচ্ছিল যে এই সব বেশিক্ষণের নয়। কিছুক্ষণ পর মানুষ নিজের কাজে লেগে যাবে, আর সে আবার সেই মানুষ হয়ে যাবে যাকে কেউ চেনে না। কিন্তু আজ কিছু একটা আলাদা ছিল। মানুষ তাকে দেখছিল কোনো তাড়াহুড়ো ছাড়া, কোনো ঘৃণা ছাড়া। সেই নজরগুলোতে প্রথমবার প্রশ্ন ছিল, যেন তারা নিজেদের জিজ্ঞাসা করছিল যে এতদিন কি তারা তাকে ভুল দেখেছিল। তখনই তার নজর আবার সেই মেয়েটির সাথে মিলল। সে তখনও ওখানেই দাঁড়িয়েছিল। তার মুখে এখন আতঙ্ক ছিল না, কিন্তু চোখ দুটি সজল ছিল। সে ধীরে ধীরে রাঘবের দিকে এগিয়ে এলো। এবার সে নজর সরাল না, সরাসরি তার চোখের দিকে তাকালো। রাঘব প্রথমবার অনুভব করল যে কেউ তাকে সমানভাবে দেখছে, না উপর থেকে, না নিচ থেকে, ঠিক সামনাসামনি। মেয়েটি খুব নিচু গলায় বলল, ধন্যবাদ। শব্দ ছোট ছিল, কিন্তু তাতে সেই ওজন ছিল যা রাঘব নিজের পুরো জীবনে কখনো অনুভব করেনি। সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু গলা বুঝে এলো, শুধু মাথা নিচু করে নিল। ধীরে ধীরে স্টেশন নিজের পুরনো ছন্দে ফিরতে শুরু করল। ট্রেনের আওয়াজ আবার প্রতিধ্বনিত হতে লাগল, ঘোষণা হতে লাগল, চাওয়ালাদের হাঁকডাক শোনা যেতে লাগল। কিন্তু রাঘবের জন্য সবকিছু আগের মতো রইল না। মানুষ এখনও আসত যেত, কিন্তু কিছু মানুষ যাওয়ার সময় তার দিকে ঘুরে তাকাচ্ছিল। সেই নজরগুলো যাতে আজ পর্যন্ত অবহেলা ছিল, সেগুলোতে এখন স্থবিরতা ছিল। সন্ধ্যা হতে হতে সে নিজের ঝুপড়ির দিকে রওনা দিল। পা ক্লান্ত ছিল, শরীরে হালকা ব্যথা ছিল, কিন্তু ভেতরে এক অদ্ভুত আলোড়ন। রাতে সে অনেকক্ষণ শুয়ে রইল। চোখ বন্ধ করলেই সেই মুহূর্ত সামনে চলে আসত। ট্রেনের আওয়াজ, বাতাসের বেগ, কারোর হাত ধরে থাকা সেই এক মুহূর্ত। সে ছাদের দিকে তাকিয়ে ভাবল যে আজ থেকে কি সবকিছু সত্যি বদলে যাবে, নাকি এটাও কেবল একদিনের ব্যাপার ছিল। সে কোনো উত্তর পেল না, কিন্তু এটুকু অবশ্যই ছিল যে আজ প্রথমবার সে নিজেকে একদম তুচ্ছ মনে করেনি। আর হয়তো এটাই সেই পরিবর্তনের শুরু ছিল যার সে কখনো আশা করেনি। পরের সকালে স্টেশন কিছুটা আলাদা মনে হচ্ছিল। সেই একই প্ল্যাটফর্ম, একই রেল লাইন, একই আওয়াজ, কিন্তু পরিবেশে এক কড়াকড়ি আর সতর্কতা মিশেছিল। রাঘব যখন নিজের ঝুপড়ি থেকে বেরিয়ে স্টেশনে পৌঁছাল, তখন প্রথমেই তার নজর উর্দির ওপর পড়ল। পুলিশরা প্ল্যাটফর্মের কাছে দাঁড়িয়েছিল, কর্মীরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল, আর স্টেশন মাস্টার বারবার ফোনে কথা বলছিল। কালকের ঘটনার পর এমন হওয়া রাঘবের কাছে অদ্ভুত মনে হল না, কিন্তু বুকটা তাও একটু কেঁপে উঠল। তার সবসময় ভয় থাকত যে কোথাও বিনা দোষে কোনো ঝামেলায় না ফেসে যায়। তার জামাকাপড় এখনো পুরোপুরি শুকোয়নি, হাতে হালকা ব্যথা ছিল, আর রাতভরের অস্থিরতা চোখে ক্লান্তি হয়ে বসেছিল। সে অভ্যাসবশত ভিড় থেকে আলাদা হয়ে প্ল্যাটফর্মের এক কোণে বসে পড়ল। হাতে সেই পুরনো খবরের কাগজ ছিল, কিন্তু আজ অক্ষরগুলো চোখের সামনে ধরা দিচ্ছিল না। মাথায় বারবার সেই দৃশ্যই ঘুরছিল, ট্রেনের আওয়াজ, বাতাসের বেগ, আর সেই এক মুহূর্ত যখন সবকিছু যেন থমকে গিয়েছিল। তখনই স্টেশনে চাঞ্চল্য আরও বেড়ে গেল। বাইরে থেকে গাড়ি থামার আওয়াজ এলো, কর্মীদের গতি বেড়ে গেল, পুলিশদের বেশি সতর্ক দেখা গেল।
কেউ ফিসফিস করে বলল, বড় কেউ একজন আসতে চলেছে। রাঘব এই কথায় বিশেষ গুরুত্ব দিল না। সে সবসময় নিজেকে ছোট জায়গার জন্যই প্রস্তুত রেখেছিল। বড় মানুষ, বড় নাম, এই সব তার দুনিয়ার অংশ কখনো ছিল না। তখনই কোনো এক কর্মী ইশারায় তাকে পিছিয়ে যেতে বলল। সে কোনো প্রশ্ন ছাড়াই উঠে দাঁড়াল। তার মনে হলো হয়তো এবার সেটাই হবে যা সবসময় হয়ে এসেছে। সরে যাও, এখানে দাঁড়িয়ে থেকো না। সে খবরের কাগজ মুড়ল আর পিছিয়ে যেতেই যাচ্ছিল যে এক আওয়াজ কানে এলো, থামুন। আওয়াজ উঁচু ছিল না, কিন্তু তাতে অদ্ভুত এক গাম্ভীর্য আর অধিকার ছিল। প্ল্যাটফর্মে যেন কিছু মুহূর্তের জন্য সব থেমে গেল। রাঘব মাথা তুলে দেখল, সেই মেয়েটি সামনে দাঁড়িয়েছিল, কিন্তু আজ সে তেমন ছিল না যেমন তাকে প্রতিদিন দেখা যেত। শাড়ি মার্জিতভাবে পরা ছিল, চলাফেরায় আত্মবিশ্বাস ছিল, আর মুখে গুরুত্ব। তার পেছনে কিছু লোক দাঁড়িয়েছিল, যাদের দৃষ্টি তার ইশারার অপেক্ষায় ছিল। পুলিশ আর কর্মীরা এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল, কিন্তু সে হাত তুলে সবাইকে থামিয়ে দিল। মেয়েটির নজর সরাসরি রাঘবের ওপর গিয়ে স্থির হল। এবার সে চোখ নামাল না। সে তার দিকে এগিয়ে গেল আর তার সামনে এসে দাঁড়িয়ে পড়ল, এত কাছে যে রাঘব নিজের হৃৎস্পন্দন পরিষ্কার শুনতে পাচ্ছিল। তার মুখ থেকে অজান্তেই বেরিয়ে গেল, আমি কোনো ভুল করিনি। মেয়েটির চোখে জল এসে গেল। সে খুব শান্ত গলায় বলল, আমি জানি, আমি আপনাকে ধন্যবাদ বলতে এসেছি। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। স্টেশন মাস্টার এগিয়ে এলেন, কিন্তু মেয়েটি তাকে হালকাভাবে থামিয়ে দিল। সে সবার সামনে বলল, কাল যে লোকটির প্রাণ বেঁচেছিল তিনি আমার বাবা। এটা শোনা মাত্রই প্ল্যাটফর্মে গুঞ্জন ছড়িয়ে পড়ল। রাঘবের মাথা ঘুরে গেল। তার মনে হল যেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। মেয়েটি আরও বলল, আমার নাম কাব্বা সিংঘানিয়া। আজ আমি এখানে কোনো পদ বা পরিচয়ের সাথে আসিনি। আমি এক মেয়ে হয়ে এসেছি সেই মানুষের সামনে যে নিজের কথা না ভেবে আমার বাবার প্রাণ বাঁচিয়েছে। এটুকু বলে কাব্বা সবার সামনে হালকা মাথা নিচু করল। স্টেশনে নিস্তব্ধতা ছেয়ে গেল। রাঘবের হাত কাঁপতে লাগল। তার চোখ থেকে জল আপনিই গড়িয়ে পড়ল। সে কিছু বলতে পারল না। সে প্রথমবার অনুভব করল যে হয়তো তার জীবন শুধু সহ্য করার জন্য তৈরি হয়নি, হয়তো তার অস্তিত্ব কারোর কাছে গুরুত্ব রাখতে পারে। কাব্বা শুধু এটুকুই বলল যে আমি আপনার সাথে আবার দেখা করতে চাই, যদি আপনি অনুমতি দেন। রাঘব মাথা নাড়ল, কিন্তু শব্দ তাও বের হল না। কাব্বা নিজের সাথে আসা লোকেদের সাথে এগিয়ে গেল। গাড়িগুলো চলে গেল। স্টেশন আবার নিজের শোরগোলে ফিরে যেতে লাগল, কিন্তু রাঘব ওখানেই দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল যেন তার জীবনের সামনে এক নতুন দরজা খুলেছে। সে জানত না যে সেই দরজার পেছনে কি আছে, শুধু এটুকুই জানত যে এখন সবকিছু তেমন থাকবে না যেমনটা আজ পর্যন্ত ছিল। স্টেশনে সেই দিনের পর রাঘবের জীবন বাইরে থেকে দেখতে আগের মতোই ছিল, কিন্তু ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। সে আবার ছোটখাটো কাজ করত, আবার ভিড়ের মধ্যে চলত, কিন্তু এখন তার নজর আপনিই মাটির দিকে নিচু হয়ে থাকত না। যখনই কেউ তাকে দেখত, তার বুকটা হালকা করে চমকে উঠত। সে বুঝতে পারত না যে এই নজর অভ্যেসের নাকি সেই ঘটনার পর বদলে যাওয়া। সবচেয়ে বেশি অস্থিরতা তাকে সেই বাক্যটি দিয়েছিল যা কাব্য বলে গিয়েছিল, আমি আপনার সাথে আবার দেখা করতে চাই। এই বাক্যটি তার ভেতরে বারবার প্রতিধ্বনিত হতে থাকত, যেন কোনো দরজা আধ খোলা আর বাতাস ভেতরে আসার চেষ্টা করছে। দুদিন পর এক লোক তাকে খুঁজতে এলো। পরিষ্কার জামাকাপড়, শান্ত মুখ আর হাতে একটি কাগজ। সে রাঘবকে নাম জিজ্ঞাসা করল আর বলল যে তাকে কোথাও ডাকা হয়েছে। গলায় না কড়াকড়ি ছিল না চাপ, তবু রাঘবের বুক ধক করে উঠল। তার আবার সেই ভয় হল যে কোথাও এটা কোনো নতুন বিপদের শুরু নয় তো। কিন্তু ভয়ের সাথে সাথে এক হালকা কৌতূহল ছিল। সে প্রথমবার স্টেশন থেকে বাইরে কোনো গাড়িতে বসল। জানলা দিয়ে শহর তার সামনে খুলে যেতে থাকল। সরু গলি, ট্রাফিকের আওয়াজ, উঁচু অট্টালিকা আর চকচকে দোকান। তার এমন মনে হচ্ছিল যেন সে অন্য কারোর জীবনকে কিছুক্ষণ দেখছে, যাতে তার কোনো অংশ নেই। যে জায়গায় তাকে নিয়ে যাওয়া হলো তা কোলাহল থেকে দূরে ছিল। এক সাধারণ ঘর, পরিষ্কার টেবিল, জানলা দিয়ে আসা হালকা রোদ আর বাইরে থেকে আসা গাড়ির ধীর শব্দ। কাব্য সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। এবার না কোনো ভিড় ছিল, না কোনো পরিচয়ের বোঝা। সে সাধারণ পোশাকে ছিল,
একদম যেমন এক সাধারণ মানুষ হয়। রাঘব দরজাতেই থমকে গেল। সে বুঝতে পারছিল না যে কি বলবে বা কোথায় বসবে। কাব্য চেয়ার এগিয়ে দিল আর তাকে বসার ইশারা করল। কিছুক্ষণ দুজনেই চুপ ছিল। সেই নীরবতা ভারী ছিল না, কেবল প্রয়োজনীয় ছিল। কাব্য ধীরে ধীরে বলল যে সে সেই দিনের ধন্যবাদ শুধু শব্দে প্রকাশ করতে চায় না। সে পরিষ্কার জানালো যে এটি কোনো উপকার নয় আর না কোনো দয়া। সে জানালো যে তার বাবার প্রাণ বাঁচা তার কাছে শুধু একটি ঘটনা ছিল না, বরং একটি কথা মনে করিয়ে দেওয়ার মতো বিষয় ছিল যে মানুষকে মানুষের মতো করে দেখা কতটা জরুরি। তারপর সে রাঘবকে জিজ্ঞাসা করল যে সে নিজের জীবন থেকে কি চায়। এই প্রশ্ন রাঘব প্রথমবার শুনেছিল। তাকে আগে কখনো কেউ এটি জিজ্ঞাসা করেনি। সে কিছুক্ষণ চুপ থাকল, তারপর সত্যিটা বলে দিল, আমি জানি না। কাব্য বিন্দুমাত্র অবাক না হয়ে বলল যে এটিও একটি উত্তর। তারপর সে তাকে একটি প্রস্তাব দিল, পড়াশোনা, কাজ এবং একটি নতুন শুরু। কোনো তাড়াহুড়ো ছাড়াই, কোনো শর্ত ছাড়াই। সে বলল যে সে চায় রাঘব নিজের পায়ে দাঁড়াক, কারো উপকারে নয়। এটি শোনার সাথে সাথেই রাঘবের মন ভারী হয়ে গেল। তার ভেতরে ভয় জেগে উঠল। সে বলল যে লোকে কি বলবে? সবাই এটাই বলবে যে সে এই সুযোগ শুধু তার কারণেই পেয়েছে। সে চিরকাল এই নামেই পরিচিত হবে। কাব্য খুব শান্ত গলায় উত্তর দিল যে লোকে সবসময় কিছু না কিছু বলে, কিন্তু যদি তুমি নিজের উপর ভরসা না করো তবে সত্যিই এই সব আমার কারণেই হয়েছে বলে গণ্য হবে। রাঘব তারপর সেই ভয়ের কথাটিও বলে দিল যা সে ভেতরে লুকিয়ে রেখেছিল, যে সে এই নতুন দুনিয়ায় খাপ খাইয়ে নিতে পারবে না। সেখানেও লোকে হাসবে, প্রশ্ন তুলবে। কাব্য তাকে থামাল না। সে শুধু এটুকু বলল যে ভয় পাওয়া ভুল নয়, ভুল হলো ভয়ের সামনে থেমে যাওয়া। যখন রাঘব সেখান থেকে বেরোল তখন তার পা ভারী ছিল। একদিকে সেই জীবন যা সে চিনত, বস্তি, স্টেশন আর অবহেলা। অন্যদিকে একটি পথ যা পরিষ্কার দেখা যাচ্ছিল কিন্তু অজানা ছিল। সেই রাতে সে অনেকক্ষণ ঘুমোতে পারল না। সে প্রথমবার অনুভব করল যে জীবন তার কাছে কিছু জানতে চাইছে, এবং কখনো কখনো সবচেয়ে কঠিন উত্তর বাইরে নয়, নিজের ভেতরেই খুঁজতে হয়। রাঘব তখনও জানত না যে সে কি বেছে নেবে, কিন্তু এটুকু নিশ্চিত ছিল যে এখন সে আর আগের মতো নেই, এবং এটাই ছিল পরিবর্তনের সবচেয়ে খাঁটি শুরু। রাঘব অবশেষে হ্যাঁ বলে দিয়েছিল, কিন্তু এই হ্যাঁ কোনো জয়ের মতো ছিল না। এই হ্যাঁ তার ভেতরে অনেক ভয়, অনেক সংশয় আর অনেক নীরবতাকে সাথে নিয়ে এসেছিল। যেদিন সে বস্তি ছেড়ে স্টেশনের বাইরে বেরোল, তার কাছে খুব বেশি কিছু ছিল না। দুজোড়া কাপড়, কিছু কাগজ আর এমন এক মন যা প্রতি নতুন পদক্ষেপে নিজেকেই প্রশ্ন করছিল। শহর একই ছিল, রাস্তাগুলো একই ছিল, কিন্তু রাঘবের জন্য সব বদলে গিয়েছিল। সে এখন সেই জায়গায় যাচ্ছিল যেখানে লোক তার মতো ছিল না, যেখানে তার পরিচয় তার কাজ দিয়ে নয়, তার পটভূমি দিয়ে বিচার করা হতো। অফিসের দুনিয়া প্রথম নজরেই ভারী মনে হতে লাগল। পরিষ্কার মেঝে, ঠান্ডা হাওয়া, কম্পিউটারের অনবরত শব্দ আর এমন সব মানুষ যাদের চলাফেরায় আত্মবিশ্বাস ফুটে উঠত। রাঘব নিজের পোশাক নিয়ে সংকোচে পড়ে গেল। সেগুলো পরিষ্কার ছিল, কিন্তু এখানকার পরিবেশের সাথে মানানসই ছিল না। ঘরে ঢোকার সাথে সাথেই কিছু নজর তার ওপর থমকে গেল। কেউ কিছু বলল না, কেউ সরাসরি তাকিয়েও থাকল না, কিন্তু সেই নিস্তব্ধতায় একটি প্রশ্ন লুকিয়েছিল, এখানে পৌঁছালো কিভাবে? রাঘব মাথা নিচু করে কাজ বুঝে নিল, যেন নজর কম অনুভূত হলে বোঝার ভারও কম হবে। শুরুর দিনগুলোতে তাকে ছোট ছোট কাজ দেওয়া হলো, ফাইল এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া, কাগজপত্র গোছানো, জল আনা। কাজ কঠিন ছিল না, কিন্তু পরিবেশ ভারী ছিল। কেউ নাম ধরে ডাকত না। বেশিরভাগ লোক তার সাথে কথা বলার সময় চোখে চোখ রাখত না। কখনো কখনো কেউ হাসলেও সেই হাসি দ্রুতই মিলিয়ে যেত। সন্ধ্যা হতে হতে তার পিঠে ব্যথা শুরু হতো, পায়ে ক্লান্তি জমে যেত, আর হাতে এক হালকা কম্পন থেকে যেত। শরীর ক্লান্ত হতো, কিন্তু মন তার চেয়েও বেশি ক্লান্ত হয়ে ফিরত। পড়াশোনাও শুরু হলো, কিন্তু সেই পথ আরও কঠিন ছিল। ইংরেজির শব্দগুলো তার কাছে দেওয়ালের মতো মনে হতো। কম্পিউটারের স্ক্রিনের সামনে বসতেই হাতের তালু ঘামে ভিজে যেত। একদিন সে ভুল করে একটি ফাইল ভুল জায়গায় রেখে দিল। ঘরে একটি হালকা হাসির রোল পড়ে গেল। কেউ জোরে কিছু বলল না, কিন্তু সেই হাসি অনেকক্ষণ তার কানে বাজতে থাকল। সেই রাতে সে অনেকক্ষণ জেগে রইল। তার স্টেশনে সেই বস্তির কথা মনে পড়ল, যেখানে কেউ হাসত না, কিন্তু কেউ এটাও বুঝিয়ে দিত না যে সে ছোট। পরের দিন অফিসে যাওয়ার সময় তার পা ভারী ছিল, কোমরে ব্যথা ছিল, ঘুম পূর্ণ হয়নি, আর মনে একটাই প্রশ্ন ঘুরছিল,
সে কি সত্যিই এখানকার জন্য তৈরি? তখনই তার কাব্যের কথা মনে পড়ল। ভয় পাওয়া ভুল নয়, ভুল হলো ভয়ের সামনে থেমে যাওয়া। সে গভীর শ্বাস নিল, কাঁধ সোজা করল এবং আবার কাজে লেগে পড়ল। সে ঠিক করে নিল যে যদি তাকে এখানে থাকতে হয় তবে তাকে সহ্য করাও শিখতে হবে। প্রতিদিন একটু একটু করে, কোনো শব্দ না করে। ধীরে ধীরে কিছু বিষয় বদলাতে শুরু করল। সে সময়ের মধ্যে কাজ শেষ করতে লাগল, পড়াশোনায় মন দিতে লাগল। শব্দগুলো এখনও কঠিন ছিল, কিন্তু সে পালাতো না। কিছু মুখ এখনও শীতল ছিল, কিন্তু এক দুটি নজর এমনও ছিল যেগুলোতে প্রশ্নের বদলে স্বাভাবিকতা ছিল। এই পরিবর্তন খুব ছোট ছিল, কিন্তু রাঘবের জন্য অনেক বড়। তবুও প্রতি রাতে যখন সে একা হতো, শরীরে ক্লান্তির সাথে মনে সেই একই অস্থিরতা ফিরে আসত। সে কি এগিয়ে যাচ্ছে নাকি নিজেকে অন্য কারো ছাঁচে ঢালছে? সে এর উত্তর পেল না, কিন্তু একটি বিষয় পরিষ্কার ছিল, সে এখন আর পালাচ্ছিল না। সে শক্ত হয়ে দাঁড়িয়েছিল, এবং তার জন্য এটাই ছিল সবচেয়ে বড় পরিবর্তন। রাঘব এখন এটা পরিষ্কার বুঝতে পারছিল যে দুনিয়া শুধু বাইরে থেকে আলাদা হয় না, তা ভেতর থেকেও বদলায়। অফিসে তার দিনগুলো আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে উঠেছিল। কাজ বেড়েছিল, দায়িত্বও কিছুটা বেড়েছিল, কিন্তু নজরগুলোর শীতলতা আগের মতোই ছিল। কিছু লোক তার থেকে দূরত্ব বজায় রাখত, আর কিছু এমন ছিল যারা সামনে হাসত কিন্তু পেছনে ফিসফিস করত। রাঘব প্রথমবার অনুভব করল যে নীরবতা সবসময় নির্দোষ হয় না, অনেক সময় তার সবচেয়ে তীক্ষ্ণ অস্ত্র হয়ে দাঁড়ায়। একদিন কাজ করতে করতে সে দুটি কণ্ঠস্বর শুনল। সেগুলো নিচু ছিল, কিন্তু শব্দগুলো পরিষ্কার ছিল। এসবই তো সুযোগ, নয়তো এখানে পৌঁছত কিভাবে? রাঘবের হাত এক মুহূর্তের জন্য থমকে গেল। ফাইলটি তার আঙুল থেকে ফসকে যেতে যেতে বাঁচল। তার একবার পেছনে ফিরে তাকাতে ইচ্ছে করছিল, কিছু বলতেও ইচ্ছে করছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে ঠিক করেছিল যে সে কোনো শোরগোল করবে না। তবুও সেই একটি বাক্য তার ভেতরে কিছু একটা ভেঙে দিল। সে বুঝতে পারল যে এখানে পরিশ্রমের চেয়েও কখনো কখনো পরিচয় বেশি ভারী হয়, আর পরিচয়ের চেয়েও বেশি ভারী অন্যের চিন্তা। দিন কাটতে লাগল, আর এই উপলব্ধি আরও গভীর হতে থাকল। কেউ সরাসরি কিছু বলতো না, কিন্তু প্রতিটি প্রশ্নে একটি বিদ্রূপ লুকিয়ে থাকত। যখন সে কিছু ঠিক করত তখন সেটিকে স্বাভাবিক বলে ধরে নেওয়া হতো। যখন সে ভুল করত তখন সেই ভুলটিকেই তার পটভূমির সাথে জুড়ে দেওয়া হতো। রাঘব বাইরে থেকে শান্ত দেখাত, কিন্তু ভেতরে সে দুটি জীবনের মাঝে আটকে আছে বলে অনুভব করত। একটি সেই জীবন যা সে গড়তে চেয়েছিল, এবং একটি সেই প্রতিচ্ছবি যাতে লোকে তাকে বেঁধে রাখতে চেয়েছিল। সেই সময় কাব্যের একটি ছোট বার্তা এলো, যদি সব ঠিক থাকে তবে কি দেখা করতে চাইবে? রাঘব ফোন হাতে নিল, স্ক্রিনের দিকে তাকালো, কিন্তু তখনই উত্তর দিল না। তার ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল। সে জানত যে কাব্যের সাথে দেখা করা তাকে স্বস্তি দেবে, কিন্তু তার এও ভয় ছিল যে লোকে আবার সে একই কথা বলবে, যে সে এখানে নিজের যোগ্যতায় নয়, বরং অন্য কারো কারণে টিকে আছে। সেই রাতে সে অনেকক্ষণ রাস্তায় হাঁটল। বাইরে শহর শান্ত ছিল, কিন্তু তার ভেতরে প্রশ্নের কোলাহল ছিল। পরের দিন অফিসে একটি মিটিং রাখা হলো। খুব বড় কোনো ব্যাপার ছিল না, কিন্তু রাঘবকেও কিছু বলতে বলা হলো। সে প্রথমবার এত লোকের সামনে দাঁড়ালো। বুক দুরুদুরু করছিল, হাতের তালু ঘামে ভিজে গিয়েছিল। সে যা বলল তা নিখুঁত ছিল না, কিন্তু সত্যি ছিল। ঘরে কিছুক্ষণ নিস্তব্ধতা ছেয়ে গেল। কেউ তার দিকে তাকালো, কেউ নোটে কিছু লিখল। মিটিং শেষ হয়ে গেল, কিন্তু রাঘব জানত যে আসল পরীক্ষা এখনও বাকি। সন্ধ্যায় এক সিনিয়র তাকে আলাদা করে ডাকল। গলায় না রাগ ছিল, না আপনত্ব, শুধু আনুষ্ঠানিক শীতলতা। সে বলল যে এখানে টিকে থাকার জন্য শুধু পরিশ্রমই যথেষ্ট নয়, মানুষের ভরসাও প্রয়োজন, আর ভরসার সময়ের সাথে আসে। রাঘব চুপচাপ মাথা নাড়ল। সে বুঝে গিয়েছিল যে এটি একটি সতর্কবার্তা নাকি একটি সুযোগ, এটি ঠিক করা এখনও তার হাতে নেই। সেই রাতে রাঘব অনেকক্ষণ জেগে রইল। তার স্টেশনের জীবনের কথা মনে পড়ল, যেখানে ক্ষুধা ছিল কিন্তু পরিচয়ের বোঝা ছিল না। এখানে পেট ভরা ছিল, কিন্তু প্রতিদিন নিজেকে প্রমাণ করার ক্লান্তি ছিল। সে নিজেকে প্রশ্ন করল যে সে কি এইসব সহ্য করতে পারবে? সে কি প্রতিদিন নিজেকে ভেঙে অন্য কারোর প্রত্যাশায় ঢলে পড়তে পারবে, নাকি একদিন ক্লান্ত হয়ে পেছনে ফিরে যাবে? সকালে সে একটি সিদ্ধান্ত নিল। সেটি সহজ ছিল না, আর না পুরোপুরি পরিষ্কার। সে ঠিক করল যে সে পালাবে না, কিন্তু মাথাও নত করবে না। সে কাব্যের সাথে দেখা করবে, কিন্তু নিজের ভয়ের সাথে। সে কাজ করবে, কিন্তু নিজের পরিচয় নিজেই তৈরি করবে, কারো উপকারের ছায়ায় নয়।
এই সিদ্ধান্ত বাইরে থেকে ছোট মনে হতে পারত, কিন্তু রাঘবের জন্য এটি তার জীবনের প্রথম সচেতন নির্বাচন ছিল। আর কখনো কখনো সবচেয়ে বড় পরিবর্তন শোরগোল করে নয়, এমন খামোশ সিদ্ধান্তেই শুরু হয়। কাব্যের জীবন বাইরে থেকে যতটা ভারসাম্যপূর্ণ আর পরিপাটি মনে হতো, ভেতরে ততটাই জটিল হয়ে উঠছিল। রাঘবের সাথে যুক্ত হওয়ার পর থেকে তার প্রতিটি পদক্ষেপ আগের চেয়ে অনেক বেশি মেপে মেপে হতে শুরু করেছিল। শব্দগুলো ভেবেচিন্তে বের হতো, আর সিদ্ধান্তের ওজন বেড়ে গিয়েছিল। অফিসে সে এখনও সেই আত্মবিশ্বাসী নারী ছিল, মিটিংয়ে পরিষ্কার কথা বলা, তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু বাড়ি ফিরতেই পরিবেশ বদলে যেত। সেখানে প্রশ্ন সরাসরি করা হতো না, কিন্তু প্রতিটি কথাবার্তায় একটি ইঙ্গিত লুকিয়ে থাকত। আত্মীয়দের নজর থমকে যেত, কথাবার্তা ঘুরে ফিরে প্রতিষ্ঠা, সমাজ আর সমতার ওপর এসে দাঁড়াত। কেউ রাঘবের নাম নিত না, কিন্তু প্রতিটি বাক্য তার দিকেই ইশারা করত। এক সন্ধ্যায় পরিবারের সাথে চা খাওয়ার সময় কথা উঠল। কেউ বলল, সাহায্য করা ভালো কথা, কিন্তু সম্পর্ক ভেবে চিনতে পালন করতে হয়। কেউ যোগ করল, সমাজ খুব তাড়াতাড়ি প্রশ্ন তুলতে শুরু করে। কাব্য চুপ থাকল। সে চায়ের কাপ থেকে উঠতে থাকা বাষ্পের দিকে তাকিয়ে সব শুনল। সে জানত যে এই উদ্বেগ ঘৃণা থেকে নয়, ভয় থেকে জন্ম নিচ্ছে। তার মায়ের চোখে আশঙ্কা ছিল, বাবার শব্দে ভারসাম্য, কিন্তু দুইয়ের মাঝে সেই না বলা রেখাটি পরিষ্কার ছিল, যা পার করা সহজ নয়। কাব্য কিছু বলল না, কিন্তু ভেতরে এটা বুঝে গেল যে এখন প্রতিটি পদক্ষেপ শুধু তার একার রইল না। অফিসের বাইরের দুনিয়াও ধীরে ধীরে নিজের মতামত তৈরি করতে শুরু করেছিল। কেউ রাঘবের নাম জেনে গিয়েছিল, কেউ হেসে বলতো, ভালো কাজ, কেউ পরামর্শ দিত, দূরত্ব রাখাই শ্রেয়। কাব্য প্রতিটি কথায় প্রতিক্রিয়া দিত না, কিন্তু প্রতিটি শব্দ ভেতরে গেঁথে যেত। তার মনে হতে থাকল যে যতবার সে রাঘবের কথা ভাবে, ততবার তাকে নিজের দুনিয়ার সামনে সাফাই দিতে হয়। এটি ক্লান্তিকর ছিল, কিন্তু সে তা প্রকাশ হতে দিত না। রাঘব এই সব সরাসরি দেখতে পেত না, কিন্তু সে বদল অনুভব করতে পারত। কাব্যের বার্তা এখন আর আগের মতো সাথে সাথে আসত না। দেখা করার কথা পিছিয়ে যেতে থাকল। যখন দেখা হতো, তখনও সময় কম থাকত, শব্দগুলো মেপে থাকত। আপনত্ব সেখানেই ছিল, কিন্তু তার উপর এক স্তর পড়ে গিয়েছিল। রাঘব বোঝার চেষ্টা করতে থাকল। সে নিজের সিদ্ধান্তে অটল থাকার মনস্থির করেছিল যে সে মাথা নত করবে না। তবুও ভেতরে কোথাও এক শূন্যতা তৈরি হতে লাগল। সে চায়নি যে কাব্য কোনো চাপে পড়ুক, আর এই ভাবনাই তাকে আরও শান্ত করে দিত। একদিন দুজনে দেখা করল। জায়গা একই ছিল, কিন্তু পরিবেশ বদলে গিয়েছিল। কাব্য ধীর আর পরিষ্কার শব্দে কথা বলল। সে বলল যে বিষয়গুলো সহজ নয় এবং হয়তো আরও কিছু সময় কঠিন থাকবে। সে এও বলল যে সে রাঘবের সংগ্রামের সম্মান করে, কিন্তু নিজের দুনিয়ার সাথে লড়াই করাও এক লড়াই। রাঘব মন দিয়ে শুনল। সে কোনো অভিযোগ করল না, কোনো প্রশ্ন তুলল না, শুধু এটুকু বলল যে সে চায় তাদের মাঝে কোনো মিথ্যে না থাকুক, কোনো উপকার না থাকুক। যদি দূরত্ব আসে, তবে যেন সত্যের সাথেই আসে। সেই সাক্ষাতের পর দুজনে যার যার পথে ফিরল, কিন্তু মনে এক বোঝা নিয়ে। কাব্য অনুভব করল যে শক্তি হওয়া মানে শুধু এগিয়ে চলা নয়, কখনো কখনো পিছিয়ে এসে সঠিক সময়ের অপেক্ষা করাও শক্তি। রাঘব অনুভব করল যে আত্মসম্মানের পথে চলতে গেলে একাকিত্ব সাথে চলে। দুজনে কিছু ভাঙল না, কোনো সম্পর্ক শেষ করল না, কিন্তু সেই সহজতা যা কখনো না ভেবেই বইত, তা এখন থমকে গিয়েছিল। এই দূরত্ব কোনো ঝগড়ার কারণে ছিল না, বরং সেই দেওয়ালগুলোর কারণে ছিল যা সমাজ চুপচাপ তুলে দেয়। আর হয়তো এটাই এই গল্পের পরবর্তী মোড় ছিল, যেখানে প্রেমের আগে ধৈর্যের পরীক্ষা হয় আর স্বপ্নের আগে সত্য সামনে এসে দাঁড়ায়। রাঘব দূরত্বের সিদ্ধান্ত কোনো এক মুহূর্তে নেয়নি। এই সিদ্ধান্ত ধীরে ধীরে তার ভেতরে তৈরি হয়েছিল। সেই রাতগুলোতে যখন সে অনেকক্ষণ জেগে থাকত, সেই দিনগুলোতে যখন শব্দ কমে যেত আর চিন্তা ভারী হতে থাকত, সে বুঝতে শুরু করেছিল যে কখনো কখনো কারো খুব কাছে থাকাও তাকে বোঝার নিচে চেপে ধরে, আর কখনো কখনো নিজে পিছিয়ে যাওয়ায় অন্যকে প্রাণ ভরে শ্বাস নেওয়ার সুযোগ দেয়। সে চায়নি যে কাব্যের প্রতিটি হাসির সাথে কোনো সাফাই যুক্ত থাকুক, প্রতিটি সাক্ষাতের পেছনে সমাজের কোনো প্রশ্ন দাঁড়িয়ে থাকুক। তার মনে হল যে যদি তাকে নিজের মর্যাদা বাঁচাতে হয়, তবে তাকে নিজেকেই এক কদম পিছিয়ে যেতে হবে। সে কাব্যকে লম্বা কোনো বার্তা লিখল না। সে কখনোই শব্দের চেয়ে বেশি কথা বলেনি। কিছু সোজা লাইন ছিল, কোনো অভিযোগ ছাড়া, কোনো ক্ষোভ ছাড়া। সে লিখল যে সে কিছু সময়ের জন্য নিজের ওপর কাজ করতে চায়, কোনো নামের ছায়া ছাড়া, কোনো সাহায্য ছাড়া।
এই দূরত্ব কোনো রাগের কারণে নয় বা কোনো অভিমানে দেওয়া সাজা নয়, এটি তার নিজের প্রয়োজন। বার্তা পাঠানোর সময় তার হাত হালকা কাঁপছিল। সে ফোনটি এক মুহূর্তের জন্য দেখল, তারপর সেটি উল্টে রেখে দিল, যেন নিজেকে সেই মুহূর্ত থেকে আলাদা করছে। তার ভেতরে এক অদ্ভুত শান্তি ছিল, যেন কোনো ভারী বোঝা ধীরে ধীরে নেমে গিয়েছে। কাব্য সেই বার্তাটি পড়ল। সে সাথে সাথে উত্তর দিল না। সে শব্দগুলো একবার নয়, অনেকবার পড়ল। সে বুঝে গিয়েছিল যে এই নীরবতাতেও অনেক কিছু বলা হয়েছে। সে প্রথমবার এটি উপলব্ধি করল যে শক্তি হওয়া মানে প্রতিটি লড়াই জেতা নয়, কখনো কখনো কাউকে যেতে দেওয়াও ততটাই সাহসের কাজ। সে সেদিন কোনো বার্তা পাঠালো না বা ফোন করল না। সে রাঘবকে সেটাই দিল যেটির সে অনুমতি চেয়েছিল, খামোশ। দিন ধীরে ধীরে সপ্তাহে বদলাতে লাগল। বাইরের দুনিয়া আগের মতোই চলতে থাকল। অফিসে কাজ চলল, মিটিং চলল, সিদ্ধান্ত নেওয়া হতে থাকল। রাঘব নিজেকে কাজে ডুবিয়ে দিল। সে আরও বেশি দায়িত্ব নিল, পড়াশোনায় আরও মন দিতে শুরু করল। নিজের দুর্বলতা থেকে পালানোর বদলে সেগুলোর মুখোমুখি হতে শুরু করল। প্রতি সন্ধ্যায় শরীর ক্লান্ত হয়ে যেত, কিন্তু মনের ভেতরে এক শক্ত সংকল্প বসে গিয়েছিল। সে কারো কারণে নয়, নিজের যোগ্যতায় এগিয়ে যাবে। কখনো কখনো রাতে কাব্যের কথা মনে পড়ত, কিন্তু সে সেই স্মৃতিকে অভিযোগে পরিণত হতে দিত না। সে শিখে নিয়েছিল যে কিছু অনুভূতি আগলে রাখাও এক ধরনের শক্তি। কাব্যের জীবনেও সবকিছু বাইরে থেকে স্বাভাবিক মনে হতো, কিন্তু ভেতরে এক শূন্যতা ধীরে ধীরে জায়গা করে নিতে শুরু করেছিল। সে জানত যে রাঘবের চলে যাওয়া মানে হেরে যাওয়া নয়, বরং এটি একটি প্রস্তুতি। তবুও কিছু সন্ধ্যা এমন হতো যখন সে অকারণেই ব্যালকনিতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকত, শহরের আলোগুলো দেখত আর ভাবত যে সময় কি সত্যিই সব ঠিক করে দেয়, নাকি দূরত্বকে অভ্যাসে পরিণত করে দেয়। সে নিজের কাছে ওয়াদা করেছিল যে সে কোনো চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নেবে না, না নিজের জন্য, না রাঘবের জন্য। এই সময়ে সবচেয়ে কঠিন কাজ ছিল অপেক্ষা। কোনো প্রশ্ন ছাড়াই অপেক্ষা, কোনো অভিযোগ ছাড়াই অপেক্ষা। দুজনেই একে অপরের জীবন থেকে পা পিছিয়ে নিয়েছিল, কিন্তু মন থেকে নয়। এটাই সেই জায়গা যেখানে গল্প কিছুক্ষণ চুপ হয়ে যায়, কিন্তু শেষ হয় না। কারণ কিছু সম্পর্ক কোলাহল দিয়ে নয়, নীরবতা দিয়ে মজবুত হয়। আর হয়তো এটাই সেই মোড় ছিল যেখান থেকে সামনের পথ আরও কঠিন হতে চলেছিল। কারণ যখন মানুষ তার সবচেয়ে কাছের অনুভূতি থেকে দূরে যাওয়ার সাহস সঞ্চয় করে নেয়, তখন জীবন তাকে পরবর্তী প্রশ্নটি জিজ্ঞাসা করে, তুমি কি শুধু সহ্য করতে জানো, নাকি সত্যিই বদলানোর জন্য তৈরি? সময় কারো জন্য থেমে থাকে না, তা মানুষ যে মোড়েই থমকে যাক না কেন। রাঘবের জীবনেও সময় চুপচাপ এগিয়ে চলল। বেশ কয়েক মাস কেটে গেল, এবং সে এখন আর সেই ছেলেটি রইল না যে কখনো স্টেশনের কোণে খবরের কাগজ পড়তে পড়তে দুনিয়া থেকে নজর চোরাত। কাজের দায়িত্ব বেড়েছিল, পড়াশোনায় দখল মজবুত হয়েছিল, আর তার নীরবতায় এখন দ্বিধা নয়, স্থিরতা এসেছিল। লোকে তাকে এখনো পুরোপুরি আপন বলে মানত না, কিন্তু নজর বদলাতে শুরু করেছিল। প্রশ্ন কমেছিল, কাজের কথা বেশি হতো। সে কম কথা বলতো, কিন্তু যখন বলতো তখন তার কথায় অভিজ্ঞতার ওজন অনুভূত হতো। এই পরিবর্তন হঠাৎ করে আসেনি, এটি প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, গভীর রাত আর নিরন্তর পরিশ্রম থেকে তৈরি হয়েছিল। এরই মাঝে একটি নতুন দায়িত্ব তার সামনে এলো। কাগজে সেই প্রজেক্টটি সাধারণ মনে হতো, কিন্তু বাস্তবে কাজ শুরু হতেই সমস্যাগুলো সামনে আসতে লাগল। সময়সীমা খুব কম ছিল, তথ্য অসম্পূর্ণ ছিল, আর চাপ চারদিক থেকে আসছিল। রাঘব পিছিয়ে যাওয়ার বদলে কাজটিকে নিজের মতো করে সামলালো। গভীর রাত পর্যন্ত থাকা, ভুলগুলোকে আবার ঠিক করা, টিমের সাথে শান্ত গলায় কথা বলা। সে সেটাই করল যা সে জীবন থেকে শিখেছিল। আগে শোনা, তারপর বোঝা এবং সঠিক সময়ে রুখে দাঁড়ানো। মিটিংয়ে তার চোখ কাগজের ওপর থাকত, কলম থামত না, আর প্রশ্নের উত্তরে কোনো তাড়াহুড়ো থাকত না। ধীরে ধীরে ঘরের পরিবেশ বদলালো। কিছু নজর যা আগে সন্দেহে ভরা ছিল, এখন থমকে শুনতে শুরু করেছিল। সেই প্রজেক্ট নিয়েই একটি গম্ভীর বিষয় সামনে এলো, এবং হঠাৎ করে অনেকগুলো নামের ওপর আঙুল উঠতে লাগল। হট্টগোল বাড়ল, আত্মরক্ষা শুরু হলো, আর অভিযোগ বাতাসে ভাসতে লাগল। রাঘব সেই হট্টগোলের মাঝে এগিয়ে এসে দায়িত্ব নিল। সে তথ্যগুলো তুলে ধরল, কাউকে ছোট না করে, কারো নাম না তুলে। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল, কারো কলম মাঝপথে থেমে গেল, কেউ মাথা তুলে তাকে দেখল। কিছুক্ষণ পর সেই নিস্তব্ধতা ভরসায় বদলাতে শুরু করল। এটি কোনো জয় ছিল না, এটি ছিল স্বীকৃতি। সেই ধরনের স্বীকৃতি যা ধীরে আসে আর দীর্ঘক্ষণ স্থায়ী হয়। এই বিষয়ের পর্যালোচনার জন্য একটি মিটিং রাখা হলো,
এবং কাব্যকেও ডাকা হল। মাসখানেক পর সেই একই ঘর, একই টেবিল, আর সামনে রাঘব। এবার না কোনো সংকোচ ছিল, না কোনো দূরত্বের বাধ্যবাধকতা। দুজনের নজর মিলল। রাঘব মাথা নিচু করে অভিবাদন জানাল। কাব্য হালকা হাসির সাথে উত্তর দিল। কোনো পুরনো কথা তোলা হলো না, কোনো সাফাই দেওয়া হলো না, কিন্তু সবকিছু না বলেই বুঝে নেওয়া হলো। মিটিংয়ের পর কাব্য শুধু এটুকু বলল যে সে সঠিক পদক্ষেপ নিয়েছে। রাঘব ধন্যবাদ জানাল, সংক্ষেপে, স্থির গলায়। শব্দ কম ছিল, কিন্তু তাতে সেই আত্মবিশ্বাস ছিল যা সময় আর পরিশ্রম থেকে আসে। সন্ধ্যায় আলাদা আলাদা দিকে যেতে যেতে দুজনে অনুভব করল যে দূরত্ব সবসময় শূন্যতা ফেলে যায় না, কখনো কখনো তা একে অপরের সফরের প্রতি সম্মান রেখে যায়। কাব্য বুঝল যে সঠিক হওয়া সবসময় সহজ নয়, আর কঠিন পথ সবসময় ভুল হয় না। রাঘব জানল যে আত্মসম্মানের পথে চলে মানুষ একা হয় না, সে নিজের সাথে থাকে। গল্প এখন এক নতুন মোড়ে দাঁড়িয়েছিল। পুরনো ব্যথা পেছনে ফেলে আসা হয়েছিল, আর সামনের পথ এখনও লেখা বাকি ছিল। কারণ যখন মানুষ বদলায়, তখন তার গল্পও বদলায়। আর কখনো কখনো সেই পরিবর্তনই দুই মানুষকে আবার সামনাসামনি দাঁড় করিয়ে দেয়, এবার সমমর্যাদার সাথে। কিছু সিদ্ধান্ত হঠাৎ করে হয় না, সেগুলো সময়ের সাথে সাথে ভেতরে পাকে। যেমন মাটির নিচে বীজ চুপচাপ শিকড় গজায়। রাঘব আর কাব্যের মাঝে যে দূরত্ব একসময় পরিস্থিতির বাধ্যবাধকতা থেকে শুরু হয়েছিল, এখন তা উপলব্ধিতে বদলে গিয়েছিল। দুজনেই যার যার পথে এগিয়ে গিয়েছিল, কোনো অভিযোগ ছাড়া, কোনো অসম্পূর্ণ প্রশ্ন ছাড়া। হয়তো সেই কারণেই যখন তারা আবার সামনাসামনি দাঁড়িয়েছিল, তখন সেই মুহূর্তে কোনো দ্বিধা ছিল না, কোনো অপূর্ণতা ছিল না। সেদিন কাব্য নিজেই রাঘবের সাথে দেখা করার কথা বলল। কোনো আনুষ্ঠানিক বাহানা নয়, কোনো কাজের অছিলা নয়, স্রেফ একটি সোজা অনুরোধ। তারা সেই জায়গায় দেখা করল যেখানে একসময় কথাবার্তা বোঝা হয়ে দাঁড়িয়েছিল। এবার পরিবেশ আলাদা ছিল। রাঘবের চলাফেরায় এখন আর কুঁকড়ে থাকা ভাব ছিল না, আর কাব্যের চোখে কোনো দ্বিধা ছিল না। দুজনে কিছুক্ষণ চুপ থাকল। এই নীরবতা অস্বস্তিকর ছিল না, বরং সেই ভরসার মতো ছিল যা শব্দের আগে জন্ম নেয়। কাব্য ধীরে ধীরে কথা শুরু করল। সে বলল যে বিগত সময় তাকে অনেক কিছু শিখিয়েছে। শক্ত দেখানো আর সত্যিই শক্ত হওয়া দুটো আলাদা বিষয়। সে এও মেনে নিল যে সমাজের ভয় প্রায়শই মানুষকে অর্ধেক সিদ্ধান্তে থামিয়ে দেয়, কিন্তু এখন সে অর্ধেক রাস্তায় থামতে চায় না। সে বুঝতে পেরেছিল যে কোনো মানুষের সমমর্যাদা তার সামর্থ্য দিয়ে নয়, তার চরিত্র দিয়ে নির্ধারিত হয়। রাঘব মন দিয়ে শুনল, সে মাঝে কিছুই বলল না। সে শিখে নিয়েছিল যে প্রতিটি সত্যের উত্তর সাথে সাথে দেওয়া জরুরি নয়। তারপর রাঘব নিজের কথা রাখল। তার গলায় না কোনো অভিযোগ ছিল, না কোনো দাবি। সে বলল যে সে এখন আর কারো সাহায্যে দাঁড়িয়ে নেই বা কারো ছায়ায় নেই। যা কিছু সে অর্জন করেছে তা তার নিজের সংগ্রাম, নিজের পরিশ্রম আর নিজের ধৈর্যের ফল। সে পরিষ্কার শব্দে বলল যে সে কাব্যের কাছে কোনো প্রতিশ্রুতি চায় না, আর না কোনো ধরনের উপকার। যদি তারা একসাথে চলে, তবে সমমর্যাদার সাথে, আর যদি পথ আলাদা হয়, তবে সম্মানের সাথে আলাদা হওয়াও তার কাছে মঞ্জুর। কাব্যের চোখ কিছুটা সজল হল, কিন্তু গলা স্থির রইল। সে বলল যে সে এখন আর ভয়ের সাথে সিদ্ধান্ত নিতে চায় না, না সমাজের ভয়, না একা থেকে যাওয়ার ভয়। সে রাঘবকে জিজ্ঞাসা করল যে তারা কি আবার নতুন করে শুরু করতে পারে, কোনো তাড়াহুড়ো ছাড়াই, কোনো চাপ ছাড়াই। রাঘব হালকা হাসির সাথে উত্তর দিল যে শুরু তখনই টেকে যখন দুজনেই নিজের নিজের পায়ে দাঁড়িয়ে থাকে, আর আজ তারা দুজনেই দাঁড়িয়ে আছে। সেদিন কোনো বড় ঘোষণা হলো না, কোনো প্রতিশ্রুতি দেওয়া হলো না, স্রেফ একটি সমঝোতা তৈরি হলো। তারা একসাথে চলবে, কিন্তু নিজের নিজের পরিচয়ের সাথে। কেউ উপরে নয়, কেউ নিচে নয়, কোনো উপকার নয়, কোনো ভয় নয়। এই সম্পর্ক এখন প্রত্যাশায় নয়, উপলব্ধিতে টিকতে চলছিল। সন্ধ্যা ঘনিয়ে এলে তারা আলাদা আলাদা দিকে চলতে লাগল। রাস্তা আলাদা ছিল, কিন্তু পদক্ষেপের গতি একই। রাঘব হাঁটতে হাঁটতে থেমে এক মুহূর্তের জন্য আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল যে একসময় সে ভিড়ের মধ্যে থেকেও অদৃশ্য ছিল, আর আজ সে নিজেকে পরিষ্কার নজরে দেখতে পাচ্ছিল। কাব্য কয়েক কদম এগিয়ে গিয়ে থামল। সে পেছনে ফিরে তাকাল, তারপর কিছু না বলে এগিয়ে গেল। সেই এক মুহূর্তে কোনো দূরত্ব ছিল না, শুধু সম্মান ছিল। এই গল্প এখানেই শেষ হয়, কিন্তু অসম্পূর্ণ থাকে না, কারণ প্রতিটি সুখের সমাপ্তির মানেই একসাথে থাকা নয়। কখনো কখনো সবচেয়ে বড় সুখের সমাপ্তি হল নিজের মর্যাদা, সঠিক নির্বাচন, আর সেই শান্তি যা ভেতর থেকে আসে। মানুষের দাম তার সামর্থ্য ঠিক করে না, তার ব্যবহার ঠিক করে। আর যারা কোনো শোরগোল ছাড়াই পৃথিবীকে সুন্দর করে তোলে, তারাই আসল অর্থে ধনী। যদি আপনার জীবনেও এমন কোনো মানুষ থাকে
যাকে আপনি রোজ দেখেন কিন্তু বুঝতে পারেন না, তবে হয়তো আজ তাকে একটু মনোযোগ দিন, কারণ কখনো কখনো একটি নজর কারো পুরো গল্প বদলে দিতে পারে। বন্ধুরা, যদি এই গল্প আপনাদের হৃদয়ে ছুঁয়ে থাকে, তবে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। চ্যানেলটি পছন্দ করুন, সাবস্ক্রাইব করুন এবং এই গল্পটি সেই সব মানুষের কাছে পৌঁছে দিন যাদের আজ একটু আশার প্রয়োজন।